এটাতে সূর্যমুখী, এটাতে নাস্টারশিয়াম, আর ওইখানে একটা টবে দেওয়া হয়েছে লিলি। নাস্টারশিয়ামটা ফুটলে হয় আর কি, হবে ওটা, ওই চারাটা খুব মানে স্বাস্থ্যবান চারা। সময় লাগবে হয়তো 5-6 দিন টাইম লাগবে, কিন্তু মুখ তো বাড়াবেই। একটাই সমস্যা, সেটা হচ্ছে পায়রা। একটু অঙ্কুরোদ্গম হলে ওদের তো ভীষণ মোচ্ছাপ শুরু হয়, কী করে ওরা এটাকে নষ্ট করবে। এক ছাদ জামা কাপড়ের মাঝখানে বসে রইলাম। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে শারীরিকভাবে যা হোক এখন অন্তত অনেকটাই ভালো আছি। সকাল থেকে খুব খারাপ ছিলাম, কালকে রাতটা খুব খারাপ কেটেছে। ওই ঘটনা যেটা ঘটেছে, যে সময়টা আমরা গাছপালাগুলো লাগাচ্ছিলাম তখনও বোধহয় ভদ্রলোক বেঁচে ছিলেন, ওই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি, আমরা যখন এখানে গল্প করছিলাম সেই রকম কোনো একটা সময়তেই তিনি হয়তো চলে গেছেন। আর রাত্রেবেলায় অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিসপত্র মাথায় আসছিল, ঘুম হচ্ছিল না, উঠে উঠে পড়ছিলাম, অনেক কিছুই হচ্ছিল, খারাপ লাগছিল সামগ্রিকভাবে ভীষণ বেশি রকম। একটা মানুষ যার দেশকে দশকে দেওয়ার অনেক কিছু ছিল, সেরকম একটা মানুষ চলে গেলে সত্যি এই অসময়ে খুবই কষ্টকর একটা। আবার যথারীতি সোশ্যাল মিডিয়া খুলতে ইচ্ছা করছে না, আবার খুলেও ফেলছি, সেরকম এক অদ্ভুত একটা নেশার মতো। তো সেখানে আবার দেখছি যে তার মৃতদেহটাকে নিয়ে আবার সেই রওনা দেওয়া হয়েছে। মানুষের ওই যে চেহারাটা দেখার কিসের এত দেখানোর এত মানে উদ্গ্রীবতা, মানুষ দেখেন সেই জন্যই তারা দেখান। এটাতে নিয়েও এই টিআরপির খেলা এইসবগুলো চলছে, যেটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না। তিনি মরে তো ফেমাস হননি, তিনি বেঁচে থেকে ফেমাস ছিলেন কাজের মাধ্যমে। সেটাই সবাই মনে রাখুক। ওই একটা চেহারা, যে চেহারার উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটাকে লোককে দেখাতেই হবে। কি জানি বাবা, এই দেখা শেষ দেখা, কি দরকার শেষ দেখা? শেষ সময় তিনি কাজের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটাই তার শেষ দেখা হোক। একটা কথা আমার বন্ধুদের মাধ্যমে বলে দিতে চাই, আমি জানি না আমি আজকের পর কালকে কোথায় থাকবো, আমার কতদিন আয়ু আছে, আমি ভবিষ্যতে আর কি ভালো কাজ করতে পারবো, আমি কিছুই জানি না। কিন্তু আমি এইটুকু জানি যে এখনও পর্যন্ত যেটুকু আমি আপনাদের কাছে পৌঁছেছি, সেটাও হয়তো অনেকেই পৌঁছতে পারেন না। কাজে এইটুকু একটা সামাজিক মাধ্যমে নিজের একটা যেহেতু জায়গা তৈরি করেছি, আমি এইটুকু কথা বলতেই পারি। একদিন না একদিন তো উল্টো দিক থেকে যারা দেখছেন তারাও মরবেন, আমিও মরবো। কিন্তু আমার মৃতদেহ নিয়ে না এইরকম কাণ্ড কারখানা যেন কখনো কেউ না করে। আমার মেয়ের কাছে তো আমার বলা থাকবেই, কিন্তু আমার মেয়ে সেই সময়টায় সব কিছু নিয়ন্ত্রণ করবার অবস্থায় থাকবে কি না, মানসিকভাবে শারীরিকভাবে, সেটাও আমি জানি না। সেই জন্য আমি এটা আমার ব্লগের মাধ্যমে প্লিজ আমি বলে রাখছি যে আমার শেষ চেহারা নিয়ে কিন্তু কোনো সামাজিক মাধ্যমে কেউ যেন কিচ্ছু না পোস্ট করে, কিচ্ছু না দেখায়। আমি জানি আমি আর অনেক দিন বাঁচবো, কিন্তু সেই চেহারাটা আমি চাই না মানুষ মনে রাখুক। আমি চাই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এরপরেও হয়তো অনেক দিন কথা বলবো, এইটাই যেন মানুষের মনে থাকে, এইটাই যেন লোকে দেখে। যতই হোক বন্ধুরা, বেঁচে আছি, শরীরটা তো এখন আমার। যতক্ষণ না পর্যন্ত সেটা পঞ্চভূতে বিলীন হচ্ছে তখনও শরীরটা আমার। হতে পারে তাতে প্রাণ নেই, কিন্তু সেটা তো ঝিনুকের শরীর থাকবে। বা আজকে যেমন এই যে রাহুলবাবুর শরীরটা তো রাহুলবাবুর বলুন, তো সেটা এরকম বারোয়ারি হয়ে যাবে এইরকমভাবে, যে যেমনভাবে ইচ্ছা যা খুশি তাই করবে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। এটা আমার চিরকালই মনে হয়। আর শেষ শ্রদ্ধা জ্ঞাপন বলে কিছু হয় না বন্ধু। একটা মানুষ বেঁচে থাকতে তাকে মানুষ কীরকমভাবে নিয়েছে, লোকে তাকে কেমন সম্মান জানিয়েছে, সেইটাই বড় কথা। একটা নিথর শরীর, প্রাণহীন একটা শরীর, তাতে লোকে ফুল দিয়ে প্রণাম করা, ওটাতে বিশেষ বিশেষ শ্রদ্ধা, তাতে অতিরিক্ত কিছু অ্যাড হয় না। একটা মানুষকে বেঁচে থাকতে সম্মান করো, ভালোবাসো, তাকে আনন্দ দাও, সেটাই কাম্য। যারা আমায় ভালোবাসেন তারা আতঙ্কিত হবেন না, আমি খুব শিগগিরই মরছি না বলে অন্তত আমার ধারণা। আমি এটা অনেক দিন পরের কথা আপনাদেরকে বলে রাখলাম। এক একটা করে ঘটনা, দুর্ঘটনা তো ভাবনা চিন্তা, নতুন নতুন জগৎ খুলে যায়। সেই জায়গা থেকেই বলছি বন্ধু, জানেন তো, যেটা হলো সেটা খুব খারাপ হলো। শুধু যে একজন প্রতিভাবান মানুষ চলে গেলেন তাই নয়, কিন্তু জায়গাটারও খুব ক্ষতি হলো। এবং সেটা জায়গা থেকে বলতে গেলে যে লোকাল মানুষকে অনেক বেশি সরব হতে হবে। এমনিতেই তালসারি জায়গাটা ট্যুরিস্টদের কাছে পরিচিত জায়গা, নামটা মোটের ওপর সবাই জানে, কিন্তু অন্যান্য অনেক জায়গা থেকেই হয়তো বা অনেকটা একটু কম টিআরপি যুক্ত জায়গা আর কি। তার উপরে এই একটা ঘটনা ঘটে গেল এবারে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও যেমন ধরুন 1000-10 লোক তো মনে মনে ভাবছি যে যাই যাক বাবা, তালসারি কোনো দিনও যাবনি। হয়তো বা সময়ের সাথে সাথে তাতে প্রলেপ পড়তে পড়তে সেটা যদি 1000ও দাঁড়ায়, তাহলে তো সেখানকার লোকাল মানুষদের তো কিছুটা ক্ষতি বটেই। পর্যটনের জায়গা মানে তো সেখানে আরও অনেক রকমের ব্যবসা, হোটেল বলুন, ছোটো ব্যবসায়ী বলুন, সব মিলিয়ে মিশিয়ে তো অনেক অনেক ক্ষতি না। কাজে এই জিনিসটা হওয়াটা কাম্য ছিল না মোটেই কথা। আর যিনি মারা গেছেন তিনি তো মরে যাবেন সেটা তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। তার একটা ছোটো বাচ্চা আছে, পরিবার আছে, কেরিয়ার আছে। এই বয়সে যেটা হয়েছে সেটা অনভিজ্ঞতার জন্যই হয়েছে। যদিও বিষয়টা এখনও তদন্তাধীন, অতটা ডিটেলে না বলাই ভালো, কিন্তু আপাতভাবে ওপর দেখে তাই মনে হচ্ছে যে ব্যাপারটা অভিজ্ঞতার অভাবই হয়েছে। এবং অভিজ্ঞতার অভাবটা কী জন্য হয়েছে? লোকাল মানুষের তো অভিজ্ঞতার অভাব নেই, লোকাল মানুষের সাপোর্ট না নেওয়ার জন্য হয়েছে। এখন লোকাল মানুষকে একটু সরব হতে হবে যে না বাবু, এরকম করা যাবে না। লোকাল সাপোর্ট ছাড়া। আর সেলিব্রিটিদের ব্যাপারে একটা অসুবিধা হয়, যেটা সে সাধারণ লোক ডুবছে, 10টা ছেলে জাম্প করবে, কিন্তু সেলিব্রিটির ক্ষেত্রে না একটু
ওরা ঠিক আমাদের মতো সাধারণ নয়। এই ব্যাপারটা যখন কাজ করে তখন না সেই খোলসটা থেকে বেরোতে মানুষের যে যে কিছুক্ষণ সময় লাগে, সেই কিছুক্ষণ সময়ের মধ্যে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। পুলিশকে সচেতন হতে হবে, যেখানে ইচ্ছা হোক শুটিং হোক বা যা কিছু হোক, সেটার জন্য পুলিশের পারমিশন লাগবে, এবং পুলিশের পারমিশনের সাথে সাথেও লোকাল কিছু মানুষের সাহায্যও লাগবে প্রয়োজনে। তাতে হয়তো তাদের কিছুটা রোজগার বাড়বে, কিছু অসৎ পন্থা অবলম্বন করবেন মানুষ, কিছু লোকাল কিছু মানুষ হয়তো তাদের একটু ঘুষঘাস ব্যাপার হবে, কিন্তু অন্তত এরকমভাবে প্রাণ তো চলে যাবে না। ওই টাকার থেকে তো অনেক মূল্যবান হচ্ছে এক একটা করে তরতাজা প্রাণ, তাই না? এখান থেকে লোকাল ব্যবসার ক্ষতি হলো অনেক পরিমাণ। আর এমনিতেই আমরা যখন গিয়েছিলাম তখন যেমন বলছিল ওরা সবাই, এটার মধ্যে ফেরত আসবেন, ওইখানে যাবেন না, একটা লোকের কথা। এখন যখন ঠান্ডা মাথায় কালকে রাত্রে শুয়ে চিন্তা করছিলাম, একটা বুড়ো করে মাথায় ফেটটি বেঁধে লোকটা কি মাছ টাছ বিক্রি করে কি নৌকা নিয়ে ওই পাড়ের মধ্যে দাঁড়িয়েছিল, নৌকা থেকে কী দুর্গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ, তখন চিৎকার করছিল যে চোরাবালি আছে, চোরাবালি আছে, যাবেন না বাবু, কাদায় পা ডুবে যাবে। হ্যাঁ, তারপর কাদা টানবে, তারপরে 3:30 ওরকম কোন সময় জল বাড়বে, একদম চলে যান। আমরা শুনে ভয় টয় পেয়েছিলাম। তারপরে আর না বাবা, এমনিতে আমরা তালসারি, দীঘা হয়ে তালসারি গেছিলাম, তা টুকু তখন ছোটো, অনেকটাই ছোটো। আর তারপর আমরা খুব একটা বেশি এগোইনি। তো যাই হোক, আর কি বলবো, এক একজনের জীবনের আয়ু এতটুকুই থাকে, সবই ওপর থেকে লেখা থাকে। আর কিছুটা জানি এই সময় দাঁড়িয়ে এসব কথাবার্তা খুবই বিরক্তিকর হয়তো অনেকের কাছে, তথা একটু বিতর্কিত, কিন্তু এটাও ঘটনা যে একটু স্পিরিচুয়াল হেল্প লাগে, জানেন তো। আমি এটা আমার বহু ক্ষেত্রে দেখেছি। আপনার যদি মাথার উপরে একটি শক্তির ওপর অখণ্ড বিশ্বাস থাকে, তাহলে যে ভোগটি আপনার পা কেটেছিল সেটি আপনার ছুঁচ ফুটে হবে। ভোগ তো হবেই, কিন্তু যেটা পা কেটে হতো সেটা ছুঁচ ফুটে হবে। সেই জন্য একই পরিস্থিতিতে দাঁড়িয়ে কারোর কিছুই হয় না, আবার কেউ একেবারে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হয়। টুরিস্ট স্পটেরই কিছু সমস্যা আছে। দার্জিলিং পাহাড় যেমন ধরুন, দার্জিলিং পাহাড় যদি খুব ভূমিকম্প না হয়, তাহলে দার্জিলিং পাহাড় কি খুব অনিরাপদ কোনো জায়গা? না, মোটেই না। রাস্তা দিয়ে হেঁটে গেলে সেটা মোটেই অনিরাপদ কিছু না। কিন্তু আমি যদি খাদের ধারে দাঁড়িয়ে পাখি হতে যাই, তাহলে তো সেটা অবশ্যই খুবই ঝুঁকির ব্যাপার। সবটাই অভিজ্ঞতার ব্যাপার, আর যার যখন সময় আসে তাকে সেভাবে যেতে হয়, এই আর কি। তো আজকে একটু বেরোনোর কথা আছে আমার এবং টুকুরের, একটা বিশেষ জায়গায় যাব। তো তার আগে বোধিসত্ত্ববাবুর সঙ্গে খুব ঝগড়াঝাটি হয়েছে আমার বেড়াতে যাওয়া নিয়ে। তিনি খুব একটা উচ্চবাচ্য করছেন না, ওয়েদার, তারপরে সামনে ভোট, তিনি মানে একটু বেশি চিন্তাভাবনা করছেন, ওভার থিঙ্ক করা যাকে বলে, সেসব নিয়ে তার সাথে আমার ঝামেলা চলছে। আর এদিকে আমার মায়ের একটা সিলিন্ডার খালি ছিল, সেই সিলিন্ডারটা আমার মা পেয়ে গেছেন জন্য আমার মা অত্যন্ত উত্তেজিত হয়ে ফোন করে বলছেন, আর আমার এখানে আসতে তোদের কোনো বাধা নেই, শীঘ্রই চলে আয়, শীঘ্রই চলে আয়। কাল অবধি আমি মাকে বলছিলাম, না ভাই, আমি ওখানে গেলে তোমার ধুলোর মতো গ্যাস উঠে যাবে, দরকার নেই, আমি যাবো না। তা সেটা শুনে মার খুব মন খারাপ হয়েছে। হ্যাঁ, আমার নাতনির পরীক্ষা শেষ হলো, হ্যাঁ, তাই তুই এরমভাবে বলছিস, আয়। আজকে ফোন করেছেন, হুররে হুররে, গ্যাস পেয়ে গেছি, গ্যাস পেয়ে গেছি, তোরা শিগগির চলে আয়। তো দেখি আমার হাজব্যান্ড আজকে ফেরত আসুন, তার সাথে ঝগড়াঝাটি আমার হয়েছে ফোনে, হোয়াটসঅ্যাপে খুব গালাগালি করেছি। তো যাই হোক, তারপরে তিনি এখন কি এসে কি বলেন যে তিনি আদৌ বুকিং করেছেন কি না। যদি না করেন তাহলে বলবো, ভাই ছেড়ে দাও, বউ বাচ্চাকে ছেড়ে দাও, টিকিট কেটে দাও, আমরা এখন দিনাটায় যাই। টুপুরকে নিয়ে যাচ্ছি রবীন্দ্রনগরের দিকটাতে, একটা কাজ আছে, বিশেষ কাজে। তো সেখানে যখন ওকে বললাম যে চল তৈরি হও, ও দেখুন কি সুন্দর সমস্ত কিছু, জুতো, প্যান্ট, ওপরে টি শার্ট, সমস্ত কিছু ম্যাচিং করে পড়েছে। ওপরে এটা কিন্তু টি শার্ট নয়, এটা একটা হালকা শীতবস্ত্র। আমার মেয়ের সব থেকে পছন্দের যে কালারগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এটা। কয়েকটা মন্দিরের সামনে দাঁড়িয়ে ফটোও তুলে দিলাম, ভালো লাগছে দেখতে ওকে, ওকে এই রঙটা পরে খুব মানায়। তো যাই হোক, এবার রিক্সা নিয়ে নিলাম, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওখানে পৌঁছতে হবে। টোটো পেলেই ভালো হতো, কিন্তু টোটো তো পেলাম না আশপাশে কোথাও, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হ্যাঁ, মিনিট খানেক প্রায় দাঁড়িয়েছিলাম, কারণ ভেতরের গলিতে যদি একবার হাঁটতে শুরু করতাম ওখানে আরোই রিক্সা টোটো কিছু পাওয়া যেত না। তো দাঁড়িয়ে থাকার পর প্রথম যেটা এলো সেটাতে চেপেই রওনা দিলাম। যখন স্কুলে যেতাম না, এই জায়গাটাতে দাঁড়াতে হতো, এখান থেকে আমার বাস আমাকে পিক করতো। তখনও এই শনির ঠাঁইটা এখানে ছিল না। আর আজকে তো এসে দেখছি এখানে বড় শিব, ছোট 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 কত 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 শিব, প্রত্যেকটা পুজো হয়, বোঝা যাচ্ছে। এক মাসিমা এখান থেকে কোনো একটা এই সব কোনো একটা বাড়ি থেকে এসে পুজো করতেন, মনে আছে। কত সকাল, তখন যখন যেতাম 8:45টার সময় বাস আমাকে পিক করতো, তার আগে এখানে আসতে হতো। সে মাসিমা তারও আগে এসে পুজো করতেন, কোনো কোনো দিন দেখা হতো। লাগলে বল। এই যে দেখ দেখ কি সুন্দর পুতুল, আগে হলো চিলচিৎকার, চাই নিবি কিনা বল। ঠাকুমা নেই, আমি তো আছি, বল বল। এলে আমি যখন একটু মায়ের দর্শন করে যাই।
মেয়েটাকে নিয়ে বেরিয়েছি, একটু তো কিছু খাওয়াতেই হয়, তাই জন্য নেস্ট ক্যাফেতে যাচ্ছি। খাবো হচ্ছে, আমি খাবো চা, টুকরো তাই খাবে চিনি ছাড়া, এবং তারপর ওর জন্য একটুখানি ওই ফ্রেঞ্চ ফ্রাইজ মতো অর্ডার দেবো। ওকে না টেনে বাড়ি থেকে বার করা যাচ্ছে না বন্ধুরা, জানেন, ভেবেছিলাম কোথায় না কোথায় ঘুরবে ফিরবে, কিছুই করছে না, সারাদিন বাড়িতে ধরে গুঁজে বসে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম একটু আগে, ওই মন্দিরটাতে যেটা গেছিলাম, সেই মন্দিরটাতে না ওই ধরুন স্থাপনা হয়েছে 1 বছর খানিকও হয়নি, কিন্তু বোধহয় কয়েক ডজন বিয়ে ওটার মধ্যে হয়ে গেছে, আরও অনেক কিছু এই মন্দিরটাতে হয়। তো খুব প্রমিনেন্ট জায়গায়, এবং এই মন্দিরের কমিটির প্রথম থেকেই বোধহয় এরকম একটা কিছু উদ্দেশ্য ছিল যেখানে সমস্ত কিছু হবে। তো ঠিক আছে, ভালোই, একটা বাড়ির কাছাকাছি এরকম একটা কিছু থাকাতে ভালো। আর অল্প বাজেটে যারা বিয়ে করে তাদের জন্য এই মন্দিরগুলো খুব কাজের। তো যাই হোক, তারপর ওখানে গেলাম, নেস্ট ক্যাফেতে চা দিয়ে দিল, আর ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছিলাম। এখানে বিস্কিটের কোনো অপশন নেই, তাই জন্য এই ফ্রেঞ্চ ফ্রাইজই ভরসা। তো উল্লাস করে নিয়ে এরপরে ওকে আমি বললাম চল তাহলে তো চুলটাও কাটিয়ে দিই। ওর আজকে বেশ কয়েকদিন থেকে চুল কাটবো, কিন্তু বেরোচ্ছে আর না। তা আমি বললাম ওগুলো করে কাজ নেই বাবু, চলো এবার বেরিয়েছো যখন তখন চলো। মা সন্ধে হয়ে গেছে, আমি বললাম এর আগে বহুবার তুমি সন্ধেবেলায় চুল কেটেছো, কোনো সমস্যা নেই, তুমি যখন বেরোতে চাও না বাড়ি থেকে তখন একবার যখন বেরিয়েছো সব কাজ মিটিয়ে নিয়ে তারপর যাবো। আর ঠিক আছে চলো, ও রাজি হলো। আর আজকে যাচ্ছি হচ্ছে মালা কাকিমার বিউটি পার্লারে, অঙ্গনা লেডিস বিউটি ক্লিনিক পার্লার, ঠিক নয় এটা, একদম ভাগাযতীন পার্কের মধ্যে। আমরা আগে এইখানটাতেই আসতাম, পুরনো বন্ধুরা জানেন, কিন্তু তারপর ওই কেয়ার বিউটি পার্লারটা হয়ে গেল বাড়ির কাছাকাছি, সেটা তুলনামূলকভাবে একটু কাছাকাছি পড়তো। তো এবার ভাবছি যে 2 কদমের জায়গায় 5 কদম হেঁটে হলেও এই মালা কাকিমার পার্লারেই আসবো। মালা কাকিমা অনেক সিনিয়র একজন মানুষ শিলিগুড়িতে, এই রূপচর্চার জগতে মালা কাকিমা একটা অন্যতম প্রধান এবং পুরাতন নাম। এটা একটা ব্র্যান্ড। মালা কাকিমার হাজব্যান্ডের নাম রমলা প্রসাদ দাস, শিলিগুড়ি কলেজে ফিজিক্স পড়াতেন। আমার বাবার বাল্যবন্ধু এবং মানে অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। রমলা কাকু কিছুদিন 8 মাস মতো দিনহাটা কলেজেও পড়িয়েছিলেন। তখন রমলা কাকু ওই 8 মাস আমাদের বাড়িতে ছিলেন। আমাদের তখন পুটিমারির বাড়ি ছিল, আমরা তখন অনেক ছোট, কিন্তু আমার মনে আছে। তো এর পরে আমরা যতবার শিলিগুড়িতে আসতাম আমাদের থাকার জায়গা ছিল হচ্ছে মালা কাকিমা রমলা কাকুর বাড়ি। ওদের বাড়িটা ছিল শিব মন্দিরে। শিলিগুড়ির সংলগ্ন অনেক পরিচিত বাড়ি ছিল, আমার শ্বশুর বাড়িও ছিল। সেই সময়টা অবশ্য শ্বশুর বাড়ি ছিল না, সত্য কাকু কাকিমার বাড়ি ছিল। তো কিন্তু আমরা ওই রমলা কাকুর বাড়িতেই থাকতাম। ওটা আমার বাবার খুব পছন্দের একটা জায়গা, আর বাল্য বন্ধু। আর মালা কাকিমার পার্লারটা প্রথম পার্লারটা সেটা কিন্তু শিব মন্দিরেতেই ছিল, তো সেখানে এখনও রয়েছে অবশ্য। এইটা তো হয়েছে ধরুন আমার বিয়ের কত পরে এটা, কিন্তু যতদিন পর্যন্ত মালা কাকিমা রমলা কাকুর মেয়ে নিজের পায়ে দাঁড়ায়নি ততদিন কিন্তু কাকিমা খুব একটা যে ভীষণ সমস্ত কিছু বিসর্জন দিয়ে মানে শুধু কেরিয়ারের পেছনে ছুটেছিলেন তা নয়, কিন্তু এত এফিশিয়েন্ট ছিলেন, কাজটা এত ভালো জানতেন যে যখন তিনি এইখানে এসেছেন তখন পার্লারটা খুব ভালো চলতো। কাকিমার সঙ্গে দেখা হলো না আজকে অবশ্যই, কিন্তু টুপুরকে নিয়ে ছোটোবেলায় প্রথম টুপুরের পার্লার যেটা, সেটা কিন্তু এই পার্লারে। এই মন্দিরা, তারপরে পবিত্রা, সেই মেয়েগুলো সে কবে থেকে কাজ করছে জানেন তো। তো ছোটোবেলায় যখন ওর মাথায় উকুন হতো তখন মালা কাকিমা ভুলিয়ে ভালিয়ে ওকে বয়েস কাট করে দিত। গার্ল কাট হবে না দিদা, গার্ল কাট হবে, হ্যাঁ গার্ল কাট হবে, করতে করতে কেমন করে বুঝিয়ে ঠিক আবার বয়েস কাট হয়ে যেত। তো যাই হোক, তারপর সেই প্রথম পার্লার চুপ করে বসে থাকতো, 3 বছর বয়সে পবিত্রা চুল কেটে দিত। সেই পবিত্রা এখনও আছে। আর এই যে মন্দিরা, কি মিষ্টি মেয়েটা, কেন যে এতদিন আসেনি মাঝে মাঝে বিরক্তই লাগে। হ্যাঁ, ওই বিউটি পার্লারটাও ভালো, সত্যি কথা, মেয়েগুলো ভালো ভদ্র, কিন্তু ব্র্যান্ডের একটা আলাদা গুরুত্ব রয়েছে, একটা আলাদা কৌলিন্য রয়েছে, এটা তো মানতেই হবে। একটা ছোট্ট গ্যারেজের থেকেও ছোট একটা জায়গাতে গোতাগুতি করে অনেক মানুষ 3 ঘন্টা ধরে বসে থাকার থেকে এখানে এসে কাজ করিয়ে নেওয়াটা অনেক বেশি ভালো। এবং সত্যি কথা বন্ধুরা, সামান্য কটি টাকা বেশি লাগে, ওইটুকু টাকা এফোর্ট আমরা অনায়াসেই করতে পারি। আর 2 পয়সা বাঁচানোর আর ইচ্ছায় আমাদের নেই, অন্তত এইসব ব্যাপারে। यहाँ का लिया, ये रोल किया, क्लिप लगाया, हाँ, इस साइड का लिया, इस साइड का लिया, इसे रोल किया, क्लिप लगा दिया। ओके, आप यहाँ बैठ रहे हैं ना, इस साइड का लिया, लेकिन थोड़ा 90% वेट है, हाँ, और इस साइड का लिया, रोल किया, क्लिप लगा दिया, तो ऐसे बैठेगा। अच्छा लग रहा है। দেখি তাকাও।
কিউট লাগছে দেখতে, একটু পোস্টোস দে। নিচে গিয়ে দাঁড়া, জুতোটা পরি। খুব সুন্দর কেটেছে মন্দিরা, আর ভালো জিনিসের মূল্য একটু বেশি হবেই, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, চুলটা হয়েছে কি দেখেছেন, মানে কীরকম কালকে হেনাটা হয়েছে, সত্যি সত্যি খুব ভালো হেনা হয়েছিল কালকে। তো যাই হোক, এখন আপাতত ওকে খুব প্রশংসা করলো কিন্তু মন্দিরা, যে তোমার চুলটা এত ভালো, যে কত ট্রিটমেন্ট করে মানুষের এরকম ভালো ভালো চুল হয়। হ্যাঁ, একটু হয়তো বাউন্সি হলে ব্যাপারটা ভালো হবে, কিন্তু ঠিক আছে, যেটা আছে সেটাও মন্দ নয়। দেখুন দেখুন, মাথা কি বেঁধেছে বলুন দেখিনি। ওটা আমি বেঁধে দিয়েছি, সে নিজে বাঁধেনি, ওটা হচ্ছে মোজা। সে যেভাবে চুল কেটে এসেছে তার চুলটা এতটাই স্ট্রেট যে ঠিক ব্যাপারটা ভালো হচ্ছে না আর কি। সেজন্য সে রাত্রে এখন মোজা বেঁধে শোবে, সকালবেলা উঠে ন্যাচারাল একটা ওই কোঁকড়ানো ব্যাপার তৈরি হবে। ছোটোবেলায় আমাদের এগুলো দরকার ছিল না, বিনুনি করে শুলেই আমাদের সকালবেলা উঠে দিব্য কোঁকড়ানো হয়েই যেত। তো ঠিক আছে, এখন তো তারা বিনুনি করবে না, আর এমন মানে অদ্ভুত অদ্ভুত ছাঁট যে বিনুনি এদিক থেকে ওদিক থেকে খুলে যাবে, কাজেই এইটাই থাক। ছোটোবেলায় আমাদের ওই কলা বিনুনি হতো না, অনেকটা ওই রকম লাগছে দেখতে। আজকে এরকম জায়গাতে খুব ঝগড়াঝাটি চলছে। আসলে কি জানেন তো, লেবারগুলো কাজ করছে তো এখন রাস্তা সারাইয়ের অনেক কিছু, মানে ওদের নিজেদের মধ্যেই ঝামেলা আর কি। সারা শিলিগুড়ি জুড়েই এখন এরকম লেবারদের কাজ হচ্ছে, আর এসব কাজগুলো হয় রাতের বেলাতে। ব্লগে আমি বলেছিলাম যে ওই রাহুলবাবুর সঙ্গে আমাদের আর পরবর্তীকালে যোগাযোগ হয়নি। আমি আসলে জানতাম না যে বুম্বাদার সাথে মাঝে মাঝেই যোগাযোগ হতো। বুম্বাদা সবসময় সব কিছু অনেক সময় বলে না, আর হোয়াটসঅ্যাপে কে কখন কথা বলছে সেগুলো নিয়ে মানে কথাবার্তা আমাদের মধ্যে হয় না। বললো যে মাঝখানে জুলাই মাসে কোনো একটি তথ্যের জন্য রাহুলবাবু ওনাকে ফোন করেছিলেন, বোধিসত্ত্ববাবুকে। ওনার লেখা সংক্রান্ত কিছু একটা ইনফরমেশন ওনার দরকার ছিল সেই নিয়ে আর কি। তো সেখানে প্রায় আধ ঘন্টার উপর কথা হয়েছে। আর বিজয়াতে পারস্পরিক একটা আদান প্রদান, শুভেচ্ছা আদান প্রদানের একটা ব্যাপার হয়েছিল, সেটাই শেষ যোগাযোগ। তার মানে যোগাযোগ ছিল না তা না। আমি আবারও যেটা বললাম যে ভীষণ রকম ভদ্র মানুষ, এবং এটা যে হয়েছে মানে ওদের পরিচিত অনেক কমন পরিচিতও রয়েছে। বুম্বাদার তো কর্মজীবনের একটা বিরাট অংশ কলকাতায় কেটেছে, এদের দুজনের বৃত্তের মধ্যে কমন পরিচিত বহু রয়েছে। তাদের মধ্যেই একজনকে বুম্বাদা ফোন করেছিলেন আজকে, যে কোথায় সম্ভবত যদি অপঘাতে মৃত্যু কাল কাজ হবে এরকম একটা বললেন, ব্যাস ওইটুকুই কথা হয়েছে। এই মানে আমাকে এর বাইরে আর বেশি কিছু বলেনি, হয়তো আরও কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু বোধিসত্ত্ববাবু সব কথা যে সবাইকেই বলেন, উনিও বেসিক্যালি একটু চাপাই আমার মেয়ের মতো। খোঁচাতে যাচ্ছি না, ওনারও খুবই মন খারাপ, কিন্তু ঠিক আছে, জীবন জীবনের মতো চলছে। পঞ্চভূতে বিলীন হয়ে গেছে যেটা বুঝতে পারছি, এরপর বাড়ির লোকের শোক আসবে, সমস্ত কাজ মিটে যাবে, ধীরে 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 বাইরের লোকের আনাগোনা কমবে, লোকে শুরু হবে শূন্যতা, শুরু হবে শোক। প্রতিটা জায়গায়, প্রতিটা বাড়ির দেয়ালে, ইঁটে, আসবাবে, ব্যবহার করে রাখা জামায়, ফাইলে, বইয়ে শুধু একটাই সুর বাজবে, সে নেই, সে চলে গেছে। প্রচণ্ড ভিড় থাকে, তখন মানুষ বুঝে উঠতে পারে না কীভাবে প্রতিক্রিয়া দেবে, কার সামনে কাঁদবে, কার সামনে। সব যখন চলে যায়, সব যখন নিঝুম হয়ে যায়, সব লৌকিকতা যখন মিটে যায়, তারপর শোক আসে। জীবন বড় কঠিন বন্ধু। ঠিক আছে, চলুন, আর কি বলবো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। সবাই ভালো থাকবেন।